আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের সাথে চলে আসছি জৈব যৌগের বহুল আকাঙ্ক্ষিত রিভিউ ক্লাস নিয়ে। রিভিউ ক্লাস মানে কি, আমরা এই টোটাল চ্যাপ্টারে যা যা পড়ছি সবগুলা আরেকবার রিভিউ করে দিব, প্লাস তোমাদের জন্য সাজেশন দিব, মানে কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, কিভাবে পড়বা, কোনগুলা কিভাবে পড়বা, কোন কোন জায়গাগুলোতে তোমাদের অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত, এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে এই একটা শর্ট ভিডিওর মাধ্যমে বুঝাই দিব। সো জৈব যৌগে যাদের দুর্বলতা আছে তাদের জন্য এই ক্লাসটা একটা মাস্ট ওয়াচ। খেয়াল করো, জৈব যৌগের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক কিছু জোন যদি আমরা অ্যানালাইসিস করে ভালো করে হিট করতে পারি, তাহলে জৈব যৌগ আমাদের হাতের মুঠোয়। 6-7টা মার্ক অ্যাডমিশন টেস্টে মুখের কথা না, তোমার অনেক বড় বড় র্যাঙ্ক থেকে শুরু করে চান্স পাওয়া ইচ অ্যান্ড এভরিথিং নির্ধারিত হবে শুধুমাত্র ওই এক জৈব যৌগের উপর ডিপেন্ড করে। আর এটা যদি তুমি মাত্র মানে আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় দিয়ে তুমি যদি ধরে ফেলতে পারো যে আসলে প্যাটার্নটা কি, কেমনে আমাকে এটাকে হিট করা লাগবে, তাহলে এটা তোমার জন্য ভালো না। সো এই ভিডিওটা ভালো করে দেখো, এই ভিডিওটা একদম এ টু জেড বোঝার চেষ্টা করো। আর এই ভিডিওটা দেখলেই কিন্তু হবে না, আমাদের জৈব যৌগের উপর যে 5টা ক্লাস আমি দিছি, 5 পর্বের ক্লাস, মানে মোটামুটি 7 ঘন্টার ক্লাস, এই 7 ঘন্টার ক্লাসে যা যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং টিপস অ্যান্ড ট্রিক্স সহ করা আছে। সো ওই 7 ঘন্টা ক্লাস নোট সহ তুমি যদি খুব ভালো মতো প্র্যাকটিস করো তাহলে মোর দ্যান এনাফ। আমাদের ওই যে ফাহমিদার তৈরি নোটটাও কিন্তু তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, হ্যান্ড নোট যেটা আমাদের এই লেকচারের উপরেই হ্যান্ড নোট যেটা, ওটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ওই হ্যান্ড নোটটা তোমার 8 থেকে 10 বার রিভিশন দিতে হবে। তুমি এই ক্লাসগুলো দেখবা, দেখে দেখে বোঝার চেষ্টা করবা, ইচ অ্যান্ড এভরিথিং তুমি বুঝবা, তারপরে ওই হ্যান্ড নোটটা তোমাকে যত বেশি সম্ভব প্র্যাকটিস করে যেতে হবে। সো চলো আমরা দেখি জৈব যৌগ থেকে আমাদের কি কি ভালো করে শেখা লাগবে। এই যে 15টা টপিক আছে, 15টা টপিক আলাদা করা, 15টা জায়গা থেকেই প্রশ্ন আসে, 15টা জায়গা থেকেই বিগত বছরের প্রশ্ন আসছে। এবং তোমরা যারা আমার ওই 5টা ক্লাস করে ফেলছো আমাদের এই ক্যাম্পাস ব্যাচে বলো, তারপরে অন্যান্য ব্যাচগুলাতে, আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলেও 5টা ক্লাস ফ্রি করে দিছি। সো এই যে 5টা লেকচার যারা করে ফেলছো, তোমরা অলরেডি জানো যে এই 5টা লেকচারে এই প্রত্যেকটা টপিক কভার করা আছে এবং প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো দেখাই দেওয়া আছে। সো এই 15টা টপিকই দেখা লাগবে। এখন তুমি যদি এর ভিতরে আমাকে স্পেসিফিক কয়েকটা টপিক বাছাই করতে বলো যে ভাইয়া এর ভিতরে আমাকে বাছাই করে দেন যেই টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি বলবো এই টোটাল ইয়াগুলার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যালডিহাইড কিটোন। এটা ভালো করে পড়তে হবে। অ্যালডিহাইড কিটোনের ভিতরে বেশ কিছু বিক্রিয়া আছে, যেমন ধরো ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া, তারপরে অ্যালডিহাইড কিটোনের ওখান থেকে ওই যে গ্রিগনার্ড বিকারক দিয়ে 1-2-3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। আর পরবর্তীতে হচ্ছে অ্যামিন। অ্যামিনের ক্ষেত্রে হফম্যান ক্ষুদ্রাংশকরণ, অ্যামিনের খাট ধর্মের সক্রিয়তার ক্রম, এই দুইটা টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের অ্যালকিন পার্ট আছে, অ্যালকিন পার্টের ক্ষেত্রে ওজনীকরণ, মার্কনিকভ, এন্টিমার্কনিকভ, সাইজেফ, এই কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পরবর্তীতে আসে হচ্ছে SN1 SN2, এই জায়গা থেকে এমসিকিউ আসে। আর বন্ধন বিভাজন ও বিকারক, এই জায়গা থেকে এমসিকিউ আসে। বন্ধন বিভাজন ও বিকারক, এই জায়গা থেকে এমসিকিউ আসে। সো টোটাল সবগুলা টপিকই বেশ গুরুত্বপূর্ণ, তার ভিতরে তুমি যদি নাম্বার 1 প্রায়োরিটি দাও এই কয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো তুমি যেটা করবা আমাদের যে 5টা ক্লাস আছে, এই 5টা ক্লাস ভালো করে ক্লাসগুলা করবা, বুঝে বুঝে প্রত্যেকটা টপিক ইচ অ্যান্ড এভরিথিং বুঝে বুঝে এই 5টা ক্লাস ভালো করে করবা। করার পরে এইটার যে ক্লাস নোট আছে, এই ক্লাস নোটটা অন্তত 4 থেকে 5 বার রিভিশন দিবা, 4 থেকে 5 বার রিভিশন দিবা। 4 থেকে 5 বার যদি তুমি এই ক্লাস নোটটা ভালো মতো রিভিশন দিতে পারো, তোমার জন্য ইচ অ্যান্ড এভরিথিং গুছায় যাবে। 4 থেকে 5 বার রিভিশন দিবা। দেখো জৈব যৌগের মেইন খেলাটাই হচ্ছে বারবার লিখে লিখে প্র্যাকটিস করা, রিভিশন দেয়া, লিখে লিখে প্র্যাকটিস করা, রিভিশন দেয়া। যত বেশি লিখে লিখে প্র্যাকটিস করবা, রিভিশন দিবা, যত বেশি লিখে লিখে প্র্যাকটিস করবা, রিভিশন দিবা, তত তোমার জন্য ভালো। যত বেশি লিখে লিখে প্র্যাকটিস করবা, রিভিশন দিবা, তত তোমার জন্য ভালো। সো এই টপিকগুলোর ভিতরেই তোমার প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকবে, ম্যাক্স 90 থেকে 95% কেস বলে দেওয়া যায় এই টপিকগুলোর ভিতরেই থাকবে। সো এটা তুমি কত বেশিবার রিপিট করতেছো, কত বেশিবার রিভিশন দিচ্ছ, তার উপর ডিপেন্ড করে তোমার এই জায়গায় রেজাল্ট ভালো হবে। সো রিপিট করো, বারবার রিপিট করো। ভিজুয়াল মেমোরি বুঝো, তোমার চোখের সামনে যেন ভাসে পুরা জিনিসটা, চোখের সামনে পুরা জিনিসটা ভাসানোর জন্য যত বেশিবার সম্ভব এটাকে বারবার রিভিশন দাও। বিশেষ করে খাতা চোখের সামনে যেন ভাসে, স্লাইড অথবা খাতা, যে কোনো একটা জিনিস চোখের সামনে যেন ভাসে, ওইভাবে করো, তাহলে তুমি 6-7 মার্ক কনফার্ম করে ফেলতে পারবা। এবার আসো আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি যে কোন টপিক থেকে আমরা কি কি পড়ছিলাম।
প্রথমে দেখো আমাদের এই যে ছকটা আমরা করে দিছিলাম সমগোত্রীয় শ্রেণীর, এই ছকটা থেকে মাঝে মাঝে একটা এমসিকিউ দিয়ে দেয়। সো এই ছকটা ভালো করে পড়া লাগবে। স্লাইডে আমাদের ফুল ছক সুন্দর করে লিখে দেওয়া ছিল। বিশেষ করে দেখো এই যে নাইট্রাইল, নাইট্রো যৌগ, ফেনল, অ্যামাইড এস্টার, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলার নিচের কোনটি অমুকটার মানে কার্যকরীমূলক, এইরকম হচ্ছে এমসিকিউতে চলে আসে। এরপরে বলছে দেখো কার্যকরীমূলকের এই যে যেটা বলছিলাম গত বছর রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। তারপর হচ্ছে জৈব যৌগের প্রাচুর্যতা সম্পর্কে আসছে, অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরীমূলক আসছে। তারপরে দেখো কার্যকরীমূলকের অগ্রগণ্য ক্রম, এখান থেকে এমসিকিউ আসছে। অগ্রগণ্য ক্রম এই জায়গা থেকে এমসিকিউ আসার নজির আছে, এটা ভালো করে মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে দেখো জৈব যৌগের নামকরণ শিখবা। বিগত বছরগুলোতে নামকরণ শিখতে হবে এবং দেখা যাচ্ছে যে জৈব যৌগে যে সংকরায়ন ভালো করে শিখতে হবে। জৈব যৌগের সংকরায়ন থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসতে দেখা গেছে। যেমন দেখো সাস্টেই কিন্তু জৈব যৌগের সংকরায়ন থেকে প্রশ্ন আসতে দেখা গেছে, 24-25 সালে আসছে। তো জৈব যৌগের সংকরায়ন থেকে দেখো ঢাকা ইউনিভার্সিটিতেও প্রশ্ন আসছে। সো জৈব যৌগের সংকরায়ন ভালো করে শিখতে হবে, রাজশাহী ইউনিভার্সিটিতেও আসছে। ওকে, এরপরে নামকরণ তো আমরা খুব ভালো করে শিখবো। নামকরণের ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে দেখাই দিছিলাম এখানে নামকরণগুলা। সো নামকরণ থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেখাইছিলাম। সো এই দেখো নামকরণ থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটি 24-25 কোশ্চেন দেখাইছিলাম। এগুলা খুব ভালো মতো প্র্যাকটিস করবা। যেগুলো স্লাইডে দেখাইছি এগুলাই খুব ভালো মতো প্র্যাকটিস করবা। এগুলা প্র্যাকটিস করলেই তোমার যে দক্ষতা চলে আসবে, এই দক্ষতায় মোর দেন এনাফ তোমার ভালো করার জন্য। ওকে, এবার দেখো জৈব যৌগের নামকরণের পরে আমাদের আসে হচ্ছে সমানুতা। সমানুতাতে এই জায়গাতে সমানুতার টোটাল জিনিসটা কিন্তু একটা হয়ে যায়, রোড ম্যাপ হয়ে যায়। এই সমানুতার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাইয়া জ্যামিতিক সমানুতা, আলোক সক্রিয় সমানুতা, আর এই জায়গা থেকে টটোমারিজম। এই তিনটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তিনটা জিনিস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, টটোমারিজম, জ্যামিতিক সমানুতা, আলোক সক্রিয় সমানুতা। মেটামারিজম থেকে প্রশ্ন আসে নিচের কোনটি মেটামারিজম দেয়, এইটুকুই। মেটামারিজম থেকে প্রশ্ন আসে নিচের কোনটি মেটামারিজম দেয়, বা টটোমারিজম, জ্যামিতিক সমানুতা, আলোক সক্রিয় সমানুতা, এই তিনটা থেকেই একটু ক্রিয়েটিভ টাইপের প্রশ্ন আসে। সেই তিনটার বেসিক তোমাকে ভালো করে শিখতে হবে। টোটাল সমানুতা ক্লাস ভালো করে পড়বা, টোটাল সমানুতায় যা যা লাগবে ভালো করে পড়বা, বাট সবচেয়ে বেশি গুরুত্ব দিবা টটোমারিজম, তারপর জ্যামিতিক সমানুতা, আলোক সক্রিয় সমানুতা। ওকে, সো এক্ষেত্রে দেখো আমরা এই বিভিন্ন টাইপের সমানুতাগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখছি। টটোমারিজম এটা থেকে আমরা খুব ভালো মতো শিখছিলাম যে টটোমারিজম দিতে গেলে আমাদের মাস্ট কার্বন এবং অক্সিজেন ডাবল বন্ড লাগবে, মানে কিটোন লাগবে, এবং কিটোন মূলকের পাশে যে কার্বন সেটা sp3 সংকরায়ন হতে হবে এবং সেখানে আলফা হাইড্রোজেন থাকতে হবে, তাহলে এখানে কিটোইনাল সমানুতা হয়। সো যেই ট্রিকটা তোমাদের শেখাইছিলাম সেই ট্রিকটা ভালো মতো মনে রাখবা। এবং দেখো এখান থেকেই দেখো আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পাইছি, নিচের কোনটি টটোমারিজম দেখায়। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, খুলনা ইউনিভার্সিটিতে আসছে, এবারও তুমি কোথাও না কোথাও পাবা। সো টটোমারিজম ভালো করে শিখতে হবে, কিটোইনাল সমানুতা সম্পর্কে ভালো করে শিখতে হবে। এরপরে মেটামারিজম থেকে বললামই প্রশ্ন বেসিক্যালি একটাই আসে, নিচের কোনটি মেটামারিজম দেখায়। সো আমরা জানি তোমার হচ্ছে যে মেটামারিজম দেখানোর ক্ষেত্রে তোমার কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যার ভিন্নতা হইতে হয়, অর্থাৎ দ্বিযোজী কার্যকরীমূলক হইতে হয়। দ্বিযোজী কার্যকরীমূলক মানে ইথার, তারপর কিটোন, সেকেন্ডারি অ্যামিন, দেখো কিটোন, তারপর হচ্ছে ইথার, তারপর হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, এগুলোর ক্ষেত্রে মেটামারিজম দেখায়। সো মেটামারিজম কারা দেখায় এটা আমাদের ভালো করে শিখতে হবে। ওকে, তারপর জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে তোমাকে বলছিলাম যে জ্যামিতিক সমানুতা এবং সিস্টান সমানুতা এটা খুব ভালো করে শিখতে হবে। নিচের কোনটি জ্যামিতিক সমানুতা দেখায়, এই প্রশ্নের উত্তরে আমরা ওই যে কার্বন কার্বন ডাবল বন্ড দেখি, এবং কার্বনের একই হাতে, মানে একটা কার্বনের যে দুই হাত, দুইটাতে ভিন্ন ভিন্ন পরমাণু থাকতে হয়, এই ট্রিকটা আমি তোমাদের শেখাইছিলাম। এই ট্রিকটা ভালো করে মাথায় রাখতে হবে। জ্যামিতিক সমানুতা থেকে মাস্ট কোশ্চেন পাবা, কোথাও না কোথাও তুমি পাবা। সো জ্যামিতিক সমানুতা ভুল করিও না। ওকে, এবার আসো জ্যামিতিক সমানুতার পরে আমাদের পরবর্তীতে দেখো এই যে জ্যামিতিক সমানুতা থেকে প্রশ্ন আসছে, এই ট্রিকটা কিন্তু জ্যামিতিক সমানুতার ওই ট্রিক, কার্বন কার্বন ডাবল বন্ড এবং একই কার্বনের দুইটা হাতে ভিন্ন ভিন্ন যৌগ থাকা। ওকে, জ্যামিতিক সমানুতার ট্রিক। এরপরে আলোক সক্রিয় সমানুতা। ভাই আলোক সক্রিয় সমানুতায় ট্রিক শেখাইছিলাম যে কাইরাল কার্বন থাকা, মানে একটা কার্বনের 4 হাতে 4টা ভিন্ন ভিন্ন যৌগ থাকা, এটা থাকলেই সে তোমার হচ্ছে যে আলোক সক্রিয় সমানুতা দেয়। আলোক সক্রিয় সমানুতা মাস্ট, এটা মাস্ট আমাদের শিখে রাখতে হবে। ওকে, আলোক সক্রিয় সমানুতার ক্ষেত্রে একটা উদাহরণ আমি তোমাকে বলছিলাম যে এইটা বারবার আসে, জিএসটি তে আসছে, রাবিতে আসছে, বিভিন্ন জায়গায়, সেটা কি বিউটেন 1,2,3 ডায়ল। এই যৌগটা চমৎকার একটা যৌগ, এই বিউটেন 2,3 ডায়ল, এই যৌগটা তোমার দুইটা কাইরাল কার্বন তৈরি করে এবং এইটাই বারবার আমাদের রিপিট আসে। সো এই যৌগটা এভাবে লিখে দিয়ে দিবে
তুমি যদি মুখস্থ না করে ফেলো যে বিউটেন 2,3 ডায়লের সংকেত কি, আমি ক্লাসে দেখাইছি, সো এইটা আমাদের বারবার আসবে, এটা ভালো করে মাথায় রাখবা, এটা ভালো করে মাথায় রাখবা। একটা প্রশ্ন আমি তোমাকে বলছি, এটা মুখস্থ কইরো, ক্লাস করে এটা ভালো করে বুঝে নিয়ে তারপর মুখস্থ কইরো, এটা তুমি পাবা। ওকে, এরপরে বলছে দেখো আলোক সক্রিয় সমানতার ভিতরে এই অংশের পরে আমরা সমানতার সংখ্যা নির্ণয় একটা টপিক পাবো, এটা নিয়ে তোমাদেরকে ডিটেলস আরো হেল্প করব, সমস্যা নেই। মেসোযৌগ সম্পর্কে মাঝে মাঝে আসে ভাইয়া, বন্ধন বিভাজন ও বিকারক, এইটা থেকে মাস্ট কোশ্চেন আসবে। এটা তো এখানে আমার নোট নাই, আমি তো এখানে এগুলো সব লিখে লিখে করাই, তাই না? বন্ধন বিভাজন ও বিকারকের ভিতরে কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন, ফ্রি রেডিকাল, এই তিনটা থেকেই সক্রিয়তার ক্রম, স্টেবিলিটির অর্ডার, সক্রিয়তার অর্ডার, স্টেবিলিটি অর্ডার মাথায় রাখা লাগবে। ওই যে তোমাদেরকে ইয়া শিখাইছিলাম মনে আছে, FCS 3 to 1, ফ্রি রেডিকাল, ক্যাটায়ন, স্টেবিলিটি অর্ডার 3 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, AS 1 2 3, এই যে শেখাইছিলাম এইগুলা মাথায় রেখে তোমাকে আগাতে হবে, বুঝতে পারছো? এগুলো মাথায় রেখে তোমাকে আগাতে হবে, এই যে ফ্রি রেডিকাল, ক্যাটায়ন, স্টেবিলিটি অর্ডার, তারপরে অ্যানায়ন, স্টেবিলিটি অর্ডার, এগুলা। বিকারকের ক্ষেত্রে ইলেকট্রন আকর্ষী বিকারক, তারপরে নিউক্লিয়াস আকর্ষী বিকারক যেগুলো আছে, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক, এগুলার ক্ষেত্রে উদাহরণ জানতে হবে, কে ইলেকট্রোফিলিক, কে নিউক্লিওফিলিক, এভাবে প্রশ্ন করবে, নিচের কোনটি ইলেকট্রোফিলিক, নিচের কোনটি নিউক্লিওফিলিক। এটা শেখার যে টেকনিক আমি তোমাদের শেখাইছি, এই টেকনিক ভালো করে মাথায় রাখতে হবে যে ইলেকট্রোফিলিক চেনার উপায় কি, নিউক্লিওফিলিক চেনার উপায় কি। ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক চেনার উপায় যদি না জানো তাহলে বিপদ, এমসিকিউতে মাস্ট পাবা, সো এটা মাথায় রাখো। এরপর আসো কোনটি ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল বললাম না, দেখো ইলেকট্রোফাইল, এই দেখো কতবার আসছে, দেখো জাহাঙ্গীরনগর, চিটাগং, এগ্রি, খুব সিম্পল জিনিস, জাস্ট সিম্পল ট্রিক মাথায় রাখলে এইসব প্রশ্নের উত্তর করা যায়। সিম্পল ট্রিক মাথায় রাখলে, জাস্ট তুমি যদি না পারো তাহলে এটা তোমার জন্য একটা বড় ধরনের ব্যর্থতা। তুমি এইগুলা পারো না, তারপরে তুমি চিন্তা করতে পারো না যে তুমি অ্যাডমিশনে চান্স পাবা, এগুলো তোমাকে পারতে হবে। বড় ভাই হিসেবে আমি বলছি ভাই এগুলা শিখো, তুমি চান্স পাবা, তোমার হচ্ছে যে একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো সিট নিশ্চিত। এগুলা কিন্তু যোগ্যতা, এগুলা শেখাটাও হচ্ছে একটা ব্রেনের মেন্টাল ম্যাচিউরিটি, সেটা তোমার আনা লাগবে। সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এরপরে বলছে দেখো হোমোলাইটিক বিভাজনে কি তৈরি হয়, ফ্রি রেডিকাল তৈরি হয়, আমরা এগুলো শেখাইছি। দেখো এই যে কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম, এগুলা শেখাইছি, এগুলা ভালো করে শিখে যেতে হবে। আমি এখানে ট্রিকও বলে দিছিলাম যে কখনো কখনো আমাদের এখানে বলা থাকবে না যে ক্যাটায়ন বা অ্যানায়ন, আমাদের অপশন থেকে চিহ্নিত করতে হবে যে ক্যাটায়ন নাকি অ্যানায়ন, এবং তার জন্য স্থিতিশীলতায় যাব নাকি সক্রিয়তায় যাব, ঠিক আছে? সো এইভাবে আমাদের চিন্তা করতে হবে। এরপর আসো পরবর্তীতে দেখি নিউক্লিওফাইলের উদাহরণ চাইছে, ওই সেম টপিক থেকে এগুলো বুঝলাম। এবার আমি SN1 SN2 এর ক্ষেত্রে ট্রিক শেখাইছিলাম, সবগুলা বৈশিষ্ট্য পড়তে বলছিলাম, সবগুলা বৈশিষ্ট্য লিখে দিছিলাম। এছাড়া বলছিলাম যে SN1 এর ক্ষেত্রে SN1 বিক্রিয়া সবসময় দেয় 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নে বা 3 ডিগ্রিতে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে। SN13 আমি পড়তে বলছিলাম 13 বা 13, আর SN21 পড়তে বলছিলাম, মানে SN2 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি হয়। তাহলে SN1 সবসময় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে, SN2 সবসময় 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে, এটা আমরা সুন্দর মতো পড়তে বলছিলাম। যা যা পড়তে বলছিলাম এগুলো পড়া লাগবে, এগুলো মাস্ট। এই জায়গা থেকে এই দুইটা ট্রিক তো মাস্ট, বাকি বৈশিষ্ট্য মাস্ট। সো SN1 SN2 এইটার যে বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলো থেকে তুমি মাস্ট এমসিকিউ পাবা, ভালো করে মাথায় রাখো। ওকে, এগুলো শেখাইছিলাম তোমাদেরকে। আচ্ছা, SN বিক্রিয়ার পরে দেখো ওই যে SN1 এর ক্ষেত্রে বলছিলাম যে সক্রিয়তার ক্রম কোনটা, 3 ডিগ্রিতে। তাহলে এখানে দেখো 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, ওটাই আসছে। এইগুলাই তোমাদেরকে শেখাইছিলাম। জিএসটি 21-22-এ আসছে, প্রতি বছরই আসে। দেখো জিএসটি 24-25-এও আসছে। কোনটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে ইথাইল ক্লোরাইড। কারণ কি? ইথাইল ক্লোরাইড হচ্ছে অ্যালকাইল হ্যালাইড RX। সো এগুলা খুব চমৎকার জিনিস, জাস্ট তুমি যদি আমার ক্লাসগুলা কইরে বুঝতে পারো, তোমার যদি আন্ডারস্ট্যান্ডিং আসে, এইসব এমসিকিউ গুলা থেকেই তুমি রিপিট পাবা। ওকে, পরবর্তীতে দেখো অ্যালকেন প্রস্তুতির ভিতরে দুইটা প্রস্তুতি শেখাইছিলাম, একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া শেখাইছিলাম, আর একটা হচ্ছে উডস বিক্রিয়া শেখাইছিলাম। এই দুইটা জিনিসই ইম্পর্টেন্ট। উডস বিক্রিয়ায় তোমার কার্বন সংখ্যা দ্বিগুণ করা হয়, উচ্চতর অ্যালকেন প্রস্তুত করা হয়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় কার্বন সংখ্যা 1 কমানো হয়। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমরা সোডা লাইম ইউজ করি, নিচের কোনটি সোডা লাইমের সংকেত, এটা শিখতে হবে। আর উডস বিক্রিয়াতে আমরা শুষ্ক ইথার ইউজ করি, তো শুষ্ক ইথার ইউজ করা হয় উডস বিক্রিয়াতে, এটা মাথায় রাখতে হবে। এছাড়া আমরা অ্যালকিন অ্যালকাইন থেকে দেখছিলাম, তারপর ক্লিমেনসন বিজারণ দেখছিলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লিমেনসন বিজারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। ক্লিমেনসন বিজারণের শর্ত শেখাইছিলাম, CO মূলক থেকে CH2 মূলকে কনভার্ট হয়, এটা শেখাইছিলাম ক্লিমেনসন বিজারণে।
মাস্ট মাথায় রাখবা, ক্লিমেনসন বিজারণ মাস্ট মাথায় রাখবে, এখান থেকে এমসিকিউ পাবা। ওকে, রোজেমন্ড বিজারণ শেখাইছিলাম। রোজেমন্ড বিজারণ হচ্ছে আংশিক বিজারণ, দেখাইছিলাম প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে কিভাবে রোজেমন্ড বিজারণ হয়, এটাও মাস্ট মাথায় রাখতে হবে। রোজেমন্ড বিজারণ নামধারী এক একটা বিক্রিয়া, তো নামধারী টেকনিক, বিশেষ করে ক্লিমেনসন রোজেমন্ড এগুলো নামধারী টেকনিক। সো নামধারী টেকনিক হওয়ার কারণে এখান থেকে এমসিকিউ পাবা, ঠিক আছে? ডিরেক্ট নাম ধরে জিজ্ঞেস করবে যে এটা কি এটা কি, তো তখন তোমাকে পারতে হবে। এইটা আমরা মাথায় রাখবো অ্যালকেনের ভিতরে। খেয়াল করো, এই যে সেম জিনিস ডিকার্বোক্সিলেশন বিক্রিয়া থেকে আমার এমসিকিউ আসছে জাহাঙ্গীরনগর 21-22-এ। খেয়াল করো, এই যে কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক ক্লিমেনসন বিজারণ, একটু আগে যেটা আমি বলছিলাম হুবহু এখান থেকে এমসিকিউ আসছে রাজশাহী ইউনিভার্সিটি 23-24-এ। দেখো ঢাকা ইউনিভার্সিটি 23-24-এও দেখো আমার এই যে ক্লিমেনসন বিজারণ থেকে সরাসরি প্রশ্ন দিয়ে দিছে, সরাসরি প্রশ্ন দিয়ে দিছে। সেটা কি কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক, এবং তৈরি করছি কি দিয়ে আমরা, ওই যে ক্লিমেনসন বিজারণের ক্ষেত্রে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl দিয়ে আমরা বিক্রিয়াটা করছি। ওকে, সেম ভাবে শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতি, উডস বিক্রিয়া আমরা পড়ছিলাম। উডস বিক্রিয়ার আবার দুইটা পার্ট বলছিলাম, মনে করে দেখো, একটা হচ্ছে উডস আর একটা হচ্ছে উডস ফিটিং, দুইটা আলাদা আলাদা জিনিস, একটা উডস আর একটা হচ্ছে উডস ফিটিং, দুইটা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে, উডস কি উডস ফিটিং কি। ওকে, এবার দেখো অ্যালকিনের ক্ষেত্রে দুইটা অ্যালকিনের প্রস্তুতি আছে, এগুলো মোটামুটি মাথায় রাখো। অ্যালকাইন থেকে অ্যালকিন মাথায় রাখো। এই দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাইজেফ নীতি। সাইজেফ নীতি শেখাইছিলাম। সাইজেফ নীতি শেখানোর সময় অ্যালকোহলিক মিডিয়ামে কি ঘটে আর তোমার অ্যাকোয়াস মিডিয়ামে কি ঘটে, এটা কিন্তু মাস্ট দেখাইছিলাম যে অ্যালকোহলিক মিডিয়ামে অপসারণ ঘটে আর অ্যাকোয়াস মিডিয়ামে প্রতিস্থাপন ঘটে। অ্যাকোয়াস এবং অ্যালকোহলিক এই দুইটাই যে পার্থক্যটা, এটা আমাদেরকে বিক্রিয়ার মেকানিজমকে নির্ধারণ করতে সাহায্য করে, এইটা আমাদের মাথায় রাখতে হয়। তারপরে সাইজেফ নীতি তোমার হচ্ছে যে 2 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কিভাবে কাজ করে, গরিবকে গরিব বানাও যে সিস্টেমটা ছিল, ওই সিস্টেমে আমরা কিভাবে উৎপাদগুলা তৈরি করি সেগুলো শেখাইছিলাম। সাইজেফ মাস্ট, সাইজেফ মাস্ট, সাইজেফ থেকে প্রচুর প্রশ্ন হয়, ঠিক আছে? সরাসরি প্রশ্ন আসবে। দেখো এই যে সাইজেফ থেকে তোমার এই উৎপাদ তৈরি করছে রাজশাহী ইউনিভার্সিটি 22-23-এ দিছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 23-24-এ দিছে সাইজেফ থেকে, ঠিক আছে? সাইজেফ থেকে এই প্রশ্নগুলো তোমার তৈরি হবে। দেখো এই যে এই জায়গায় হচ্ছে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা আছে, এই 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলিক মিডিয়ামে আমরা সাইজেফ নিছি, ঠিক আছে? সাইজেফে আমরা উৎপাদ তৈরি করছি রাজশাহী ইউনিভার্সিটি 24-25। সো সাইজেফ মাস্ট, সাইজেফ মাস্ট ভালো করে মাথায় রাখতে হবে। এবার দেখো অ্যালকিনের ভিতরে ওজনীকরণ বিক্রিয়া আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেখানে ওজনীকরণ বিক্রিয়ায় আমি অনেকগুলো জিনিস শেখাইছিলাম তোমাকে। ওজনীকরণ মাস্ট, ওজনীকরণে একটা অ্যালকিন থেকে কি কি উৎপাদ তৈরি হয় সেটা লাগে। ওজনীকরণ বিক্রিয়ার কোন ধাপে কি প্রয়োজন হয় সেটা লাগে। জিঙ্ক ব্যবহার করলে কি হয়, জিঙ্ক ব্যবহার না করলে কি হয় সেটা লাগে। ওজনীকরণ বিক্রিয়ার উৎপাদ থেকে মাদার যৌগে আসা এটা লাগে। সো ওজনীকরণ বিক্রিয়ায় ঘুরে ফিরে যা যা লাগে সবগুলাই আমাদের শিখতে হবে। ওজনীকরণ বিক্রিয়া আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিক্রিয়া, মাস্ট আসবে। সো ওজনীকরণ বিক্রিয়া আমাদের মাস্ট শেখা লাগে। ওকে, ওজনীকরণ বিক্রিয়া এটা থেকে যে সমস্ত এমসিকিউ গুলো আছে এগুলা শেখার পরে ওজনীকরণ বিক্রিয়া, এই যে রাজশাহী ইউনিভার্সিটি 23-24 আসছে, একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয়ে আমরা ওজনীকরণ ব্যবহার করি, এটাও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, মাথায় রাখা লাগবে। ওকে, আচ্ছা এবার দেখো মার্কনিকব। ভাইয়া মার্কনিকবে আমরা শিখেছিলাম, মার্কনিকবের ক্ষেত্রে ওই যে তেলা মাথায় তেল দেওয়ার নীতি শিখছিলাম, মনে আছে? তেলা মাথায় তেল দেওয়া কিভাবে করে। সো মার্কনিকব এন্টি মার্কনিকবের স্পেসিফিক যে টেকনিকগুলো আমি তোমাকে শেখাইছিলাম এগুলো মাথায় রাখা লাগবে। অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের যে সংযোজন বিক্রিয়া হয়, তেলা মাথায় তেল দেওয়ার নীতি, প্লাস প্লাসের কাছে যায়, ঠিক আছে? ওই বেসিক সিস্টেমগুলো তুমি এখান থেকে মাথায় রাখবা এবং প্র্যাকটিস করতে হবে। তোমাকে ক্লাসে প্র্যাকটিস করাইছি, এগুলো মাথায় রেখে যাবা। ভাইয়া এইটা মাথায় রেখে যাবা, এমসিকিউ কমন না পাইলে পরে আমারে বইলো। ওকে, মার্গনিকব শেষ হওয়ার পর অসম্পৃক্ততার পরীক্ষার ভিতরে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, বিশেষ করে ব্রোমিন দ্রবণের বর্ণ কি, বর্ণ বিহীন হয়ে যাওয়ার পর যে উৎপাদটা তৈরি হয় উৎপাদের নাম কি হয় এটা মাথায় রাখবা। সেম ভাবে বেয়ার দ্রবণের ক্ষেত্রে ব্রোমিন দ্রবণের পর বেয়ার দ্রবণ যখন তৈরি করবা, বেয়ার দ্রবণের ক্ষেত্রে বেয়ার দ্রবণের বর্ণ কি, গোলাপি বর্ণ, এবং বেয়ার দ্রবণ তৈরি হওয়ার পর মানে বেয়ার দ্রবণ থেকে তোমার হচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধন থেকে যে নতুন যৌগটা তৈরি হয় সেটার নাম কি, গ্লাইকল, তোমার হচ্ছে ইথিলিন গ্লাইকল, প্রোপাইলিন গ্লাইকল, বিউটাইলিন গ্লাইকল, এই যে যৌগগুলোর যে নাম তৈরি হয় নামের দিকে খেয়াল করে অসম্পৃক্ততার পরীক্ষা, এটা একটু মাথায় রাখবা। ওকে, দেখো ওই সেম জিনিস তোমার এই যে প্রোপাইলিন গ্লাইকল তৈরি হয়েছে, প্রোপিন এবং বেয়ার বিকারকের মধ্যে বিক্রিয়ায় প্রোপাইলিন গ্লাইকল তৈরি হয়েছে, জিএসটি 22-23 আসছে। সো এইসব জিনিসপত্রগুলো মাথায় রাখা লাগবে। যেমন প্রোপিনের বেয়ার দ্রবণ ইয়াতে এটা হচ্ছে প্রোপাইলিন না বলে প্রোপেন 1,2 ডাইঅলু বলে। সো এই জিনিসপত্রগুলো আমি তোমাদের ক্লাসে প্র্যাকটিস করাইছি, এগুলো মাথায় রাখা লাগবে। ওকে, এবার খেয়াল করো আমরা
অ্যালকাইনের ক্ষেত্রে অ্যাসিটিলিন, ক্যালসিয়াম কার্বাইড থেকে এই বিক্রিয়াগুলো করছি, এগুলো মোটামুটি প্র্যাকটিস করবা, এগুলো প্রয়োজনীয়। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া, বলছে সোডিয়ামের সাথে অ্যালকাইন 1, অ্যালকাইন 1 এর যে বিক্রিয়া, এটা মাথায় রাখবা। বিশেষ করে তোমার এই অ্যালকাইন 1 অম্লধর্মী কেন হয় বা নিচের কোনটি অম্লধর্মী, এইটার উত্তরে অ্যালকাইন 1 খুঁজতে পারা, এইটা আমাদের মাস্ট মাথায় রাখা লাগবে, যে নিচের কোনটি অম্লধর্ম দেখায়, এটার উত্তরে অ্যালকাইন 1 খুঁজে বের করতে পারা, এইটা আমাদের মাস্ট মাথায় রাখা লাগবে, ঠিক আছে? এটা মাস্ট মাথায় রাখা লাগবে। যেমন এই যে উত্তরেই বলছে নিচের কোনটি সবচেয়ে বেশি অ্যাসিডিক, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, সেক্ষেত্রে আমরা অ্যালকাইন 1 কে বেশি অ্যাসিডিক বলি, ঠিক আছে? অ্যালকাইন 1 কে বেশি অ্যাসিডিক বলি, ব্যাখ্যা লাগবে না, জাস্ট তুমি মনে রাখবা নিচের কোনটি বেশি অ্যাসিডিক, এইটা মাথায় রাখলেই হচ্ছে। ওকে, খেয়াল করো। এবার দেখো হাকেল তত্ত্ব, হাকেল তত্ত্ব থেকে প্রশ্ন আসতে দেখা যায় কম কম, বাট পুরাটা আমি যেভাবে শেখাইছি, যা যা উদাহরণ দিছি, এগুলো মাথায় রাখলেই হচ্ছে, এর বাইরে লাগবে না। এই ছকটা একটু মাথায় রাখো, এই ছকটা একটু মাথায় রাখো, এই ছকটা থেকে আসতে পারে। ওকে, এই ছকটা মাথায় রাখো। ওকে, এবার দেখো এই জায়গাতে বেনজিনের সমানুতা কয়টা সৃষ্টি হয়, এইটার আমি একটা নোট দিয়েছিলাম, যে একটা প্রতিস্থাপক হইলে কি হয়, দুইটা প্রতিস্থাপক হইলে কি হয়, তিনটা প্রতিস্থাপক হইলে কি হয়, তিনটা প্রতিস্থাপকের আবার তিনটা আলাদা আলাদা ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরিতে কি হয় সেটা আমরা দেখাইছিলাম, এটা একটু ভালো করে মাথায় রাখো। ওকে, বেনজিনের ক্ষেত্রে এই অংশটা গুরুত্বপূর্ণ। এবার আমি মাস্ট মনে রাখতে বলছিলাম কারা কারা বেনজিন বলয় সক্রিয়কারী, বলছিলাম নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারীমূলক, মাস্ট মনে রাখতে বলছিলাম বেনজিন বলয় সক্রিয়কারীমূলক, এই জায়গা থেকে এমসিকিউ পাবা, নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী, অর্থপ্যারা নির্দেশক, এই কথাগুলা আমরা বলছিলাম যে ভালো করে মাথায় রাখবা। সেম ভাবে আমি বেনজিন বলয় সক্রিয়কারীর পর নিষ্ক্রিয়কারীর ক্ষেত্রেও তোমার বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বা মেটা নির্দেশক গ্রুপ কারা, সেটা চিহ্নিতকরণের জন্য কিছু ট্রিক শেখাইছিলাম, উদাহরণ লিখে দিছিলাম, এটা মাস্ট, ঠিক আছে? সো কারা সক্রিয়কারী কারা নিষ্ক্রিয়কারী, এই দুই জায়গা থেকে এমসিকিউ মাস্ট পাবা, ভালো করে মাথায় রাখো। এবার দেখো বেনজিনের ক্লোরিনেশন, এই বিক্রিয়াটা ভালো করে দেখো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রেশন, নাইট্রেশন সালফোনেশন, এই দুইটা বিক্রিয়া বেনজিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেনজিনের নাইট্রেশন করলে উৎপাদ কি হয়, সালফোনেশন করলে উৎপাদ কি হয়, কিভাবে এই বিক্রিয়াগুলো করে, মেকানিজম সহ দেখাইছিলাম, রিটেনে যদি দিয়ে দেয় তাহলে যেন তুমি পারো। ওকে, এইটা মাথায় রাখতে হবে। এরপরে দেখো অ্যালকাইলেশন অ্যাসাইলেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বেনজিনের ক্ষেত্রে, যদি তুমি দুইটা বিক্রিয়া আমাকে বাছাই করতে বলো, আমি বলবো অ্যালকাইলেশন পড়ো, অ্যাসাইলেশন পড়ো, অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালকাইলেশন এবং অ্যাসাইলেশন, এবং দুইটা মনে রাখার কৌশল, বিক্রিয়ার কৌশল সব সহ আমি ক্লাসে দেখাই দিছি, এগুলো ভালো করে মাথায় রাখবা। এরপরে দেখো টলুইনের রেজোনেন্স দেখাইছিলাম, রেজোনেন্স আমাদের লাগবে না, তারপরেও দেখাইছিলাম জাস্ট এই সেন্স থেকে যে যদি আমাদের ঢাকা ইউনিভার্সিটির রিটেনে দিয়ে দেয় যেন আমরা এটা পারি। ওকে, এরপরে দেখো টলুইনের ক্ষেত্রে বিক্রিয়াগুলো আমরা পড়ছিলাম, যে টলুইনের ক্ষেত্রে নাইট্রেশন করলে কি হয়, টলুইনের ক্ষেত্রে ক্লোরিনেশন করলে কি হয়। টলুইনের ক্লোরিনেশন দুই ভাবে হয়, একটা হচ্ছে ইউভি রশ্মি মানে আলোর উপস্থিতিতে, আর একটা হচ্ছে আলোর উপস্থিতিতে ছাড়া। সো টলুইন একমাত্র যৌগ যেইটা আমাদের অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয়ের মতো আচরণ করে, ফলে আমরা যদি এখানে ক্লোরিনেশন করি, ইউভি রশ্মির উপস্থিতিতে করলে বেনজিন বলয়ের ভিতরে না যেয়ে তোমার পার্শ্ব শিকলে যায়, আর ইউভি রশ্মির অনুপস্থিতিতে করলে বেনজিন বলয়ে ঢুকে, আমরা এগুলো দেখেছিলাম। ওকে, টলুইনের ক্ষেত্রে এগুলো দেখেছিলাম। টলুইনের সালফোনেশন, তারপর ফিডেলক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন, এই বিক্রিয়াগুলো আমাদের দেখতে হয়। মেটাজাইলিন প্রস্তুতির যে শর্ত, এটা মাথায় রাখতে হয়, মেটাজাইলিন প্রস্তুতির শর্ত টলুইন থেকে। এবার টলুইনের পার্শ্ব শিকলের জারণ, এটা দুই প্রকার দেখছিলাম, একটা হচ্ছে শক্তিশালী জারণ আর একটা হচ্ছে দুর্বল জারণ। শক্তিশালী জারণ করলে কি হয়, দুর্বল জারণ করলে কি হয়, এগুলো মাথায় রাখবা। ওকে, এবার দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে যে সমস্ত বিক্রিয়াগুলো দেখছি, তার ভিতরে ক্লোরোফর্ম প্রস্তুতির এখানে আমি কয়েক লাইনের বিক্রিয়া দেখাইছিলাম, তার ভিতরে ক্লোরোপিক্রিন, ক্লোরাল, এগুলা সংকেত, এবং ক্লোরোপিক্রিন ক্লোরালের পাশাপাশি আরেকটা যৌগ শেখাইছিলাম, যৌগটার নাম ভুলে গেছি। এই তিনটা যৌগের নাম কিন্তু মাস্ট আসে। দেখো ক্লোরোপিক্রিন, এই যে CCl3 NO2, তারপরে CCl3 CHO, এই যে যৌগগুলো আছে, ফসজিন গ্যাস COCl2, তিনটা যৌগ, এই তিনটা যৌগ সম্পর্কে আমাদের মাস্ট জানা লাগে, ক্লোরোপিক্রিন, ক্লোরাল এবং ফসজিন গ্যাস। আরেকটা জিনিস আসে, আরেকটা জিনিসের নাম হচ্ছে DDT। তো এই চারটা জিনিসের সংকেত ভালো করে আমাদের মাথায় রাখতে হয়। তারপরে ওই যে ফ্লোথেন আছে, স্থানিক চেতনানাশক, ঠিক আছে, স্থানিক চেতনানাশক হিসেবে ফ্লোথেন আছে, ওইটাও আমাদের মাথায় রাখতে হয়। তো এই যে বিক্রিয়াগুলো আছে ডিডিটি প্রস্তুতি, এই জায়গাতে ফ্লোথেনের সংকেত মাথায় রাখতে হয়, গ্যামাসিনের সংকেত মাথায় রাখতে হয়, ডিডিটি, ক্লোরোফর্ম, এগুলো সব আমাদের এমসিকিউতে আসে, এগুলো শেখাইছি যাতে এমসিকিউ আসলে তুমি পারো। ওকে, তারপরে দেখো এই জায়গাতে শেখাইছিলাম অ্যালকোহলের ভিতরে যে অ্যালকোহল এবং অ্যামিন এগুলো পানিতে দ্রবণীয় কেন, ইথার পানিতে অদ্রবণীয় কেন, এটা শেখাইছিলাম, এগুলো মাথায় রাখবা। আচ্ছা,
এরপরে এই বিক্রিয়াটা আমি বলছিলাম মাস্ট, তোমার কি বলছিলাম যে 1 2 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, এবং আমি এভাবে ট্রিক আকারে শেখাইছিলাম যে ফর্মালডিহাইড থেকে কি হয়, যে কোনো রকম অ্যালডিহাইড থেকে হলে কি হয়, কিটোন থেকে হলে কি হয়, গ্রিগনাট বিকারকের এখানে ভূমিকা কি, বিক্রিয়াটা কিভাবে হয়, ট্রিক কিভাবে মনে রাখবো, গ্রিগনাট বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইড নিলে কি হয়, পানি নিলে কি হয়, প্রত্যেকটা বিক্রিয়া আমি এখান থেকে দেখাইছিলাম। সো এই বিক্রিয়াগুলো ভালো করে মাথায় রাখবা। ওকে, এবার অ্যালকোহলের ক্ষেত্রে মাথায় রাখছিলাম যে অ্যালকোহলে ধাতব সোডিয়াম সহ পরীক্ষায় হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, এটা আমাদের এমসিকিউর জন্য মাথায় রাখা লাগবে। অ্যান্ড লাস্ট অফ অল, অ্যালকোহল শনাক্তকরণে PCl5 এর যে বিক্রিয়া, এইটা ভালো করে মাথায় রাখা লাগবে, বিকজ PCl5 এর বিক্রিয়ায় আমরা ওই যে তোমার অ্যামোনিয়া নিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া তৈরি করি, এই পরীক্ষাটা আমাদের ঘুরে ফিরে বারবার পরীক্ষাতে আসে, ঠিক আছে, এটা মাথায় রাখা লাগবে। আচ্ছা, লুকাস বিকারক, এটা মাস্ট। লুকাস বিকারক, নিচের কোনটি লুকাস বিকারক, এটা আমাদের জিজ্ঞেস করে, নিচের কোনটি লুকাস বিকারক এটা জিজ্ঞেস করে, এবং লুকাস বিকারক সহ পরীক্ষায় 3 ডিগ্রি অ্যালকোহল উৎপাদ কি হয়, 2 ডিগ্রিতে কি হয়, 1 ডিগ্রিতে কি হয়, মাস্ট মাথায় রাখা লাগবে। ওকে, এবার খেয়াল করো অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখো রোজেমন্ড, ইটার্ড, তারপরে ব্রাডির বিকারক, তিনটাই পড়বা, তিনটাই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফেহেলিং দ্রবণ, টলেন বিকারক, এগুলা কাদের সাথে বিক্রিয়া দেয় সবসময় মাথায় রাখবা, অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া দেয়। সো এই দুইটা আমাদের আইডেন্টিফিকেশন গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসবে। ওকে, এরপরে আমাদের ক্যানিজারো বিক্রিয়া, নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আসে, এইটা ট্রিক শেখাইছিলাম, এটা মাথায় রাখবা। নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয়, ক্যানিজারো বিক্রিয়া করাও শিখবা, বাট ক্যানিজারো বিক্রিয়া কারা দেয় এটা বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, অ্যালডল ঘনীভবনের ক্ষেত্রে ভাইয়া অ্যালডল ঘনীভবন কারা দেয়, অ্যালডল ঘনীভবন শিখবা, ট্রিক যেটা শেখাইছে ওটা শিখবা, বাট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যালডল ঘনীভবন কারা দেয়, এটা ভালো করে শিখতে হবে, এটা আগে আরো ভালো করে শিখবা। ওকে, এই কারা দেয় এটা ভালো করে মাথায় রাখবা, দেখো প্রচুর এমসিকিউ আসছে, কারা দেয়, ক্যানিজারো কারা দেয়, অ্যালডল ঘনীভবন কারা দেয়। তো এরপরে আসে হচ্ছে হ্যালোফর্ম, ভাইয়া হ্যালোফর্ম কারা দেয় এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, এটা যদি না জানো তাহলে বিপদ। হ্যালোফর্মের জন্য শর্তগুলা ভেঙে ভেঙে দেখাই দিছিলাম যে কারা কারা হ্যালোফর্ম দেয়, কারা কারা হ্যালোফর্ম দেয় না, এটা মাথায় রাখা লাগবে। ওকে, দেখো এই জায়গাতেই আমাদের হ্যালোফর্মের জন্য শর্ত দেয়া আছে, গতবারই জিএসটিতে আসছে হ্যালোফর্মের এই শর্ত থেকে, ঠিক আছে, হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। ওকে, এবার অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন। অ্যামিনের ক্ষার ধর্মের সক্রিয়তার ক্রম আমাদেরকে জানতে হয়। 213 অ্যামোনিয়া অ্যানিলিন শেখাইছিলাম। সো আমাদের অর্গানিক থেকে যত গুরুত্বপূর্ণ টপিক আছে 95% টপিক কভার হয়ে যায় এই যে তোমার 5টা ক্লাস, এই 5টা ক্লাসের মাধ্যমে 95%, এর বাইরে কিচ্ছু আসবে না, তুমি মাথায় রাখো, এর বাইরে কিচ্ছু আসবে না, এর ভিতর থেকেই পাবা। এই যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ, এটা শেখাইছি না ভালো মতো, হফম্যান ক্ষুদ্রাংশকরণ আরেকটা এমসিকিউ স্পোর্ট। তো এই 5টা ক্লাসে আমি যা দেখাইছি এর ভিতরেই সব কভার হয়ে যাবে, এর বাইরে কিচ্ছু লাগবে না, ঠিক আছে। সো হফম্যান ক্ষুদ্রাংশকরণ আরেকটা গুরুত্বপূর্ণ স্পট, এটা মাথায় রাখবা। ডায়াজোকরণ এবং কার্বিলামিন, এই দুইটা আরো দুইটা গুরুত্বপূর্ণ। সো এগুলা লিখে লিখে প্র্যাকটিস করবা। ডায়াজোকরণের শর্ত প্রত্যেকটা আমি ধরে ধরে দেখাই দিছি, যে শীতল তাপমাত্রা 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, HCl এর সাথে নাইট্রাস অ্যাসিড আর কি থাকলে কিভাবে তৈরি হয়, সেম ভাবে কার্বিলামিন বিক্রিয়ার ক্ষেত্রেও দেখাই দিছিলাম, এগুলো মাথায় রাখো, ঠিক আছে। এই দেখো, এই হচ্ছে আমাদের মোটামুটি শেষে এসে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের যে বিক্রিয়াগুলো আছে, জৈব অ্যাসিডের বিক্রিয়াগুলো খুব সিম্পল বিক্রিয়া, এগুলোর কিছু প্র্যাকটিস দেখাইছিলাম, এগুলো লাগবে না। আশা করছি এই যা দেখাইছি এগুলার ভিতরেই তোমার সব কিছু কভার হয়ে যাচ্ছে, টোটাল মিলে একটা রিভিউ হয়ে গেল। যেভাবে বলছি এগুলো যদি এভাবে প্র্যাকটিস করতে পারো, তুমি যদি 4 থেকে 5 বার রিভিশন দিতে পারো, অর্গানিক থেকে 7 থেকে 8টা এমসিকিউ মাস্ট এখান থেকে কমন পাবা। আর এইগুলা প্র্যাকটিস করার পাশাপাশি আর কি করবা ভাইয়া, এটা যদি আমি বলি, হাজারি স্যারের বইয়ের শেষে যে এমসিকিউ গুলো আছে, হাজারি স্যারের বইয়ের, এইটার জন্য তোমার হচ্ছে আমারই ক্লাস আছে, ইউটিউবে যে লিখবা জৈব যৌগ 1 শট এমসিকিউ লিখলে আমার ক্লাস আসবে। আমার যে 1 শট এমসিকিউ ক্লাস নিয়ে আছে তোমাদের, ওটা হাজারি স্যারের মেইন বইয়ের শেষের এমসিকিউ গুলাই সলভ করানো আছে, ওই 1 শট এমসিকিউ ক্লাসটা দেখে দেখে প্রত্যেকটা ব্যাখ্যা সহ তুমি করবা, এবং হাজারি স্যারের মেইন বইয়ের শেষের এমসিকিউ গুলা কভার করলেই তোমার A to Z কভার হয়ে যাবে, A to Z, ঠিক আছে। তাহলে আমি যেটা বললাম, আমার এই 5 পর্বের ক্লাস, এটা দেখে বেসিক শিখো, হাজারি স্যারের মেইন বইয়ের এমসিকিউ গুলো প্র্যাকটিস করো, এরপরে যদি সময় পাও তাহলে ভার্সিটিকো কোশ্চেন ব্যাংক করো। ভার্সিটিকো কোশ্চেন ব্যাংকের ভিতরের ম্যাক্সিমাম এমসিকিউ অলরেডি এখানে চলে আসছে, 60+ এমসিকিউ এখানে অলরেডি চলে আসছে, সো প্যারা হওয়ার কথা না।
সো আশা করছি টোটাল জিনিসটা তুমি ধরতে পারছো, বুঝতে পারছো। তোমার জন্য শুভকামনা রইলো। অর্গানিক কেমিস্ট্রির এই জার্নিতে তুমি খুবই ভালো করো। আর যদি কোনো প্রশ্ন থাকে মিল্টন ভাইয়ের কাছে জিজ্ঞেস করো, আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে A to Z হেল্প করতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তুমি আসলেই ভালো করবা। ওকে, ভালো থেকো, ভাইয়ার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।